आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর নির্মিতি অধ্যায়ের অংশ সংলাপ ও প্রতিবেদন নিয়ে। প্রথমে আলোচনা হবে সংলাপ নিয়ে, তারপরে আলোচনা করব প্রতিবেদন নিয়ে। এই দুটো অধ্যায় ব্যাকরণের নির্মিতি অধ্যায়ের অংশবিশেষ। এই দুটো অংশ, একটা হচ্ছে সংলাপ রচনা ও প্রতিবেদন রচনা। তো এই দুটো রচনা তোমাদের অল্টারনেটিভ থাকবে। এই দুটো রচনার যে কোনো একটা তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এটা তো জানো, দুটোর মধ্যে একটাই লিখতে হবে, জানো তো? ওকে, তাহলে দুটো রচনার মধ্যে, দুটো অংশের মধ্যে আমরা একটা অ্যাটেন্ড করব, কিন্তু তৈরি হয়ে থাকতে হবে দুটোকে নিয়ে। এবারে শেষ মুহূর্তে যদি দেখছো যে সংলাপটা আমার খুব ভালো তৈরি হয়েছে, তাহলে সংলাপটাকেই অ্যাটেন্ড করো। কারো যদি মনে হয় না আমার সংলাপের থেকে আমি প্রতিবেদনটা লিখতে ভালো, তাহলে প্রতিবেদন লিখো। কিন্তু দুটোর মধ্যে আমার উপরে যদি ছেড়ে দাও, তাহলে বলবো যে সংলাপ রচনাটা তুলনামূলকভাবে বেশি ভালো তাদের ক্ষেত্রে যারা খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে গুছিয়ে লিখতে পারে। যুক্তি মানে একটা বিষয়কে যথোপযুক্ত যুক্তি দিয়ে যথার্থ করে তাকে সুন্দর করে উপস্থাপন করতে পারে, পরিবেশন করতে পারে। এই যে দক্ষতাটা যাদের আছে তাদের সংলাপ অ্যাটেন্ড করা উচিত। আবার এটাও ঠিক যে প্রতিবেদন রচনা, এমন কিছু প্রতিবেদন রচনা করতে দেয়া থাকে যে রচনাগুলোর সম্পর্কে তোমাদের যদি আগে থেকে ধারণা না থাকে, মানে সেই রচনার তথ্য থাকবে। কিছু রচনা থাকে যে বাস্তবিক তথ্যগুলো জানতেই হবে, সেটা যদি না জানো তুমি কিন্তু মন গড়া বানিয়ে লিখতে পারবে না। আবার কিছু প্রতিবেদন থাকে যেগুলো নির্দিষ্ট তথ্য, মানে কোথায় ঘটেছে, কখন ঘটেছে, একেবারে হুবহু কী হয়েছে, এইরকমভাবে নির্দিষ্ট তথ্য যদি জানা নাও থাকে, তাও তুমি কিন্তু গুছিয়ে লিখতে পারবে নিজের মতো করে। মানে সাধারণত যে বিষয়গুলোর ওপরে আমরা বানিয়েও লিখতে পারি, কারণ ওগুলো ঘুরে ফিরে কিন্তু একই ধরনের, এগুলো আমাদের জানা আছে যে কি হয়, কি ধরনের ব্যাপারগুলো ঘটে। আর সংলাপ রচনার ক্ষেত্রে যে বিষয়টাকে দেবে, যে বিষয়টাকে দিয়ে তোমাকে বলবে, যে টপিকটাকে দিল, দিয়ে বলল যে দুজনের মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। দুজনের মধ্যে মানে বাবা ছেলের মধ্যে হতে পারে, মা ছেলের মধ্যে হতে পারে, বাবা ও মায়ের মধ্যে হতে পারে, মা ও মেয়ের মধ্যে হতে পারে, দুই বন্ধুর মধ্যে হতে পারে। তো ঘটনা হচ্ছে যে যেখানে সংলাপ রচনায় দুটো কাল্পনিক চরিত্রকে দাঁড় করিয়ে একটা বিষয়কে কেন্দ্র করে উপস্থাপন করা হচ্ছে কোনো বিষয়, তো সেক্ষেত্রে দুটো চরিত্রের মধ্যে একটা চরিত্র তোমাকে নিজেকে ভেবে নিতে হবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। ধরো দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে, এবং দুই বন্ধুর মধ্যে তোমার প্রতিপক্ষ একজন বন্ধু তোমাকে ভেবে নিতে হবে, আর একজন বন্ধু তুমি নিজে ভেবে নাও। তাহলে তুমি নিজে ভেবে নিলে তুমি তোমার দিক থেকে যুক্তিটা দিতে পারছো, মানে বন্ধুর হয়ে, মানে তোমার নিজের কথা। আবার পাল্টা যে যুক্তিটা দিচ্ছে, মানে যে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেও কিন্তু তোমার বিপরীতে আছে, কিন্তু তোমাকে লেখার সময় তার জায়গাতে গিয়ে তোমাকে ভেবে লিখতে হবে। মানে কখনো কখনো বন্ধুর জায়গায়, দুই বন্ধুর মধ্যে একজনের জায়গায় তুমি নিজে এখানে যুক্তি দিচ্ছ, আবার সরে গিয়ে তুমি নিজে আর একজন বন্ধুর জায়গায় তুমি যুক্তি দিচ্ছ। মানে দুজনের কথাটাকে, দুইজনের বক্তব্যটাকে তুলে ধরছো। অবশ্যই তাকে যুক্তির ভেতরে রেখে, অপ্রাসঙ্গিক কথা এখানে, বাড়তি কথা এখানে বলা যাবে না। এই জন্যই যারা সচরাচর
কথা বলার সময় যে কোনো টপিক নিয়ে যে কোনো বিষয় নিয়ে কথা বলার সময় খুব অযৌক্তিক কথা বলে না, বাড়িয়ে কথা বলে না, বা মিথ্যা কথা বলে না, লুকিয়ে কথা বলে না, বেশ সুন্দরভাবে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দিয়ে যারা কথা বলতে পারে তাদের কিন্তু এই সংলাপ রচনাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? Yes, sir. তাহলে Yes, sir. সংলাপ রচনা কিন্তু তুলনামূলকভাবে কিছু কিছু প্রতিবেদন রচনার থেকে অনেক সহজ। তাহলে সংলাপ রচনা একটা বিষয়কে কেন্দ্র করে দুইজন চরিত্রের মধ্যে, অবশ্যই কাল্পনিক চরিত্র, দুটি কাল্পনিক চরিত্রের মধ্যে কথোপকথনের মাধ্যমে বিষয়টাকে উপস্থাপন করা, অবশ্যই যুক্তিসঙ্গতভাবে। অনেকটা এখানে আসবে বিতর্কের বিষয় আসবে, ডিবেট হয়, বিতর্কে পক্ষ প্রতিপক্ষ দুইজনে কিন্তু তাদের বক্তব্য রাখে। এখানেও তাই, এখানেও সংলাপে পক্ষে তুমি নিজে, বিপক্ষে তোমার প্রতিপক্ষ। তাহলে এইভাবে তুমি বিষয়টা নিয়ে কথোপকথন চালিয়ে যাবে। এই কথোপকথন চালিয়ে যাবে কতগুলো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সেটুকু তো জানা আছে। 5 নাম্বারের হবে প্রতিবেদন বা সংলাপ রচনা। তাহলে কতগুলো শব্দ হবে? 150 হ্যাঁ, কম বেশি 150, কম বেশি 150টা শব্দের মধ্যে। এবার দেখো, কম বেশি 150টা শব্দের মধ্যে লিখতে গেলে মোটামুটি তো অনেকটাই, আমরা যদি পাতা হিসেব করি, অনেকের হাতের লেখা বড়, অনেকের হাতের লেখা ছোট, মোটামুটি যদি আমরা মাঝারি মিডিয়াম হাতের লেখার সাইজগুলো যদি আমরা ধরি, তাহলে মোটামুটি 1 পৃষ্ঠা আর 1 পৃষ্ঠার 3 ভাগের 1 ভাগ বা 1.5 পৃষ্ঠা ধরে রাখো। পরীক্ষার খাতাতে 1.5 পৃষ্ঠা, আর মাধ্যমিকের পরীক্ষার খাতার জন্য 1.5 পৃষ্ঠার আরও বেশি হওয়া উচিত। কারণ চারদিকে মার্জিন টেনে বা খাতা ভাঁজ করে যখন লেখা হয়, ওপরের দিকে অনেকটা ছেড়ে দেওয়া হয়, তাতে মোটামুটি 2 পৃষ্ঠার উপরেই চলে যাবে। আর তার উপরে নির্ভর করছে না কতখানি পৃষ্ঠা গেল, নির্ভর করছে কতগুলো ওয়ার্ডে লিখছো। আর কতগুলো ওয়ার্ডে যখন লিখবে, তুমি কি বসে বসে গুনবে যে আমার 150 ওয়ার্ড কাছাকাছি হয়েছে কি না, বা 150, 140, 160 এরকম হয়েছে কি না, এরকম তো গুনতে পারবে না। তবে এটা গোনার সহজ একটা পদ্ধতি কি, একটা লাইনে তোমার কতগুলো ওয়ার্ড থাকে সেটা বাড়িতেই দেখে নাও। জেনারেলি থাকে কটা? 6টা 7টা। তাহলে 6টা 7টা যদি একটা লাইনে থাকে, তাহলে কতগুলো লাইন মোটামুটি হতে পারে? কতগুলো লাইন হতে পারে? 140 থেকে 150 থেকে 160 এরকম হলে, 20-25টা লাইন, 20 থেকে 25টা লাইন এরকম লিখলে হয়েই যাবে। তাহলে 20-25টা লাইন তোমাদের হ্যান্ডরাইটিংয়ে, হাতের লেখায় একটা পাতাতে কতগুলো লাইন আসছে, বা 20-25টা লাইন হলে কটা পাতা লাগছে, সেটা একবার বাড়িতে দেখে নাও। এরকমই একটা আইডিয়া রেখে লিখতে পারবে। যাই হোক, তো সংলাপ রচনার জন্য কতগুলো নির্দেশ অনুসরণ করতে হবে, যেটা তোমরা সহায়িকাতে নির্দেশাবলী আছে, পেয়ে যাবে। তোমাদের ব্যাকরণ বইতে যে সংলাপ আর প্রতিবেদনে শুরুতে নির্দেশাবলী আছে সেখানেও পেয়ে যাবে। যে সংলাপ রচনার জন্য যে বিষয়টা দেয়া আছে সেটাকে প্রথমে ভালোভাবে ভেবেচিন্তে নিজের মনের মধ্যে গুছিয়ে নাও, একটা সাজিয়ে নাও, একটা প্ল্যান করে নাও। এটা তো তোমাকে করতেই হবে, সেটা শুধু সংলাপের ক্ষেত্রেই হোক বা অন্য কোনো উত্তর লেখার ক্ষেত্রেই হোক। যে টপিকটা কী আছে এটা দেখার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ো না। ওই টপিকটা আছে, ওরে বাস ঝাঁপিয়ে পড়ে লেখা শুরু করে দিলাম, এলোমেলোভাবে যেন বিষয়টা না এগোয়। আগে একটা প্ল্যান করে নাও, টপিকটা আছে এই বিষয় নিয়ে। ধরে নাও একটা বিষয়, ধরে নাও যে বাংলা মাধ্যম আর ইংরেজি মাধ্যম। এখন তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী আর ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রী কারা কোন দিকে বেশি সুবিধা পাচ্ছে, কারা কোন দিকে বেশি লাভবান হচ্ছে, কারা কোন দিকে বেশি অসুবিধায় পড়ছে বা আগামীতে পড়তে পারে,
এরকম টপিকের উপরে সংলাপ হতেই পারে। তাহলে বাংলা মাধ্যম আর ইংরেজি মাধ্যম এইভাবেও দিতে পারে, আবার এইভাবেও দিতে পারে যে বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা, তার উপরে একটা সংলাপ রচনা করো দুই বন্ধুর মধ্যে, কাল্পনিক একটা সংলাপ দুই বন্ধুর মধ্যে। এবারে দুই বন্ধুর মধ্যে তুমি যদি নিজেকে বাংলা মাধ্যমের একজন ছাত্র বা ছাত্রী হিসেবে ভাবতে হবে তোমাকে, কারণ এখানে বাংলা পরীক্ষাটা তো দিচ্ছ, এখানে বাংলা পরীক্ষা দিচ্ছ বেশিরভাগ তো বাংলা মাধ্যমেরই, ইংলিশ মিডিয়ামেরও আছো কিন্তু বেশিরভাগ আছে। এবারে তার মানে এই নয় যে তুমি বাংলা মাধ্যমের ছাত্র বা ছাত্রী হিসেবেই তুমি তার সপক্ষেই লিখবে। তোমার যদি মনে হয় না আমি এর বিরুদ্ধে যাব, বিপক্ষে যাব, সেটাও লিখতে পারো। তো যাই হোক না কেন, দুটো দিক তোমাকে তুলে ধরতেই হবে। সংলাপে কিন্তু একটা দিক উঠে আসবে না যে আমার বাংলা মাধ্যমেই ভালো লাগে, বাংলা মাধ্যমের নানান সুবিধা আছে, বাংলা মাধ্যমেই আমি নিজেকে উপস্থাপন করতে পারি, পুরোপুরি মেলে ধরতে পারি, স্বাধীনভাবে চিন্তা করতে পারি, সুন্দরভাবে গুছিয়ে প্রকাশ করতে পারি, লিখতে পারি, ইত্যাদি 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 ইত্যাদি। ছোটোবেলা থেকে বাংলা ভাষায় আমি দখল অর্জন করেছি, বাংলা ভাষার উপরে আমার যথেষ্ট বুৎপত্তি আছে, ছোট থেকে কথা বলি বাংলা ভাষায়, বাড়ির পরিবেশও বাংলার পরিবেশ, ইত্যাদি ইত্যাদি হাজার রকমের যুক্তি দিয়ে তুমি শুধু এক পক্ষের যুক্তি দিয়ে লিখতে পারো না, বিরুদ্ধ পক্ষেও তোমাকে কিন্তু দাঁড় করাতেই হবে। কারণ যখন তুমি বলবে যে বাংলা মাধ্যমে সুবিধাটা, ভালো দিকটা, তখন পাল্টা কিন্তু যুক্তি আসবে যে কিন্তু তোমার প্রতিপক্ষ হিসেবে, তোমার আরেক উল্টো দিকে থাকা বন্ধু হিসেবে সে তোমার যুক্তিটাকে খণ্ডন করবে। তাহলে তুমি পক্ষে দিচ্ছ, আরেকজন বিপক্ষে দিচ্ছে, পক্ষ দিচ্ছ, বিপক্ষে দিচ্ছে, এইভাবে কথা এগোচ্ছে 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 এগোচ্ছে, তারপরে গিয়ে আলটিমেটলি কিন্তু একটা সিদ্ধান্তের দিকে যেতে হবে। দুটো তো একবারে 50-50 হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না যে যতটা বাংলা মাধ্যমের ততটাই ইংরেজি মাধ্যমে, কোনো দিকে তো পাল্লা ভারী হবে। যে কোনো যুক্তিতে কোনো দিকে পাল্লা তো ভারী হবে, কি মনে হয়? যে কোনো বিষয় নিয়ে যুক্তি দিলে দুটো কি সমান সমান দাঁড়িয়ে থাকবে? এটা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় হয় এদিকে একটু পাল্লা ভারী, নাহলে এদিকে একটু পাল্লা ভারী, এরকম হয় না? তাহলে আমরা সেই দিকের পাল্লা ভারী করব। কোন দিকে? যেদিকে বেশি মনে হচ্ছে যুক্তিসঙ্গত, যেটা বেশি আমাদের পক্ষে মনে হচ্ছে গ্রহণযোগ্য। এইবারে জোরপূর্বক আর একজন প্রতিপক্ষ সে যে তোমার কথাটাকে সায় দেবে, তাকে দিতেই হবে, তার কোনো মানে নেই। তবে যুক্তি দিয়ে এমনভাবে তাকে, তার বক্তব্যটাকে খণ্ডন করতে হবে যেন যারা পড়বে, পাঠক মানে এক্সামিনার, তারা যেন দেখে বুঝতে পারে যে না, তুমি কিন্তু তোমার যুক্তিতে ঠিক, তোমার যুক্তির তুলনামূলকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্য যুক্তিটা দিতে পারলে তবে কিন্তু সংলাপ দাঁড়াবে। আর যদি কারোর মনে হয় যে না, আমি ভালো যুক্তি দিতে পারি না, তাহলে বলবো তারা প্রতিবেদনের দিকে যাও। আবার এটাও ঠিক যে প্রতিবেদনে এমন কোনো টপিক থাকে যে টপিকটার অনেক তথ্য দরকার হয়, সেই তথ্যগুলো তোমার ধরো জানাই নেই। ধরে নাও ভারতের মঙ্গল অভিযানে সাফল্য, মহাকাশে মঙ্গল অভিযানে সাফল্য, তো এটার উপরে যদি তোমাকে প্রতিবেদন লিখতে দেয়, তাহলে কি পুরোটা মন গড়া তুমি লিখে যেতে পারবে? কি মনে হয়, পারবে? না স্যার। তো তোমাকে তো তথ্য দিতে হবে, হবে না? হ্যাঁ স্যার। তাহলে কত সালের কত তারিখে সাফল্য এসেছিল, কিভাবে সাফল্য এসেছে, তার আগে তার পরে ভারতের এই মহাকাশ অভিযানে যে বিরাট একটা মুকুটে পালক যোগ হয়েছে, সেগুলো সম্পর্কে তোমাকে যতটা সম্ভব যুক্তিসঙ্গত বাস্তবসম্মত তথ্যগুলো দিতে হবে। তুমি একটা যা খুশি মন গড়া সাল তারিখ দিয়ে বা তথ্য দিয়ে লিখে দিতে পারো না, তাহলে ওটা ভুল। তাহলে এরকম অনেক কিছু থাকতে পারে যার উপরে প্রতিবেদন লিখতে দিতে পারে, আর তখনই তুমি
আটকে যাবে। তার থেকে বেশি ভালো সংলাপ লেখা, কারণ সংলাপে যে টপিকটা থাকবে সেটা ওই রকম সাল তারিখ ধরে একদম নির্দিষ্ট তথ্যসহ হতে হবে তার কোনো মানে নেই। এখানে তুমি কিন্তু স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। এইবারে তুমি নিজেকে চরিত্র ভাববে, বা যে চরিত্রটা ফুটিয়ে তুলছো সেই চরিত্রের তুমি নিজে একাত্ম হয়ে যাবে। তবে এমনভাবে যুক্তিগুলো দিতে হবে যেন খুব বেশি হাস্যকর না হয়। তুমি দেখা গেল আমরা যে বয়সে দাঁড়িয়ে রয়েছি, আমাদের যে ম্যাচুরিটি, তোমাদের তো সবার সেই ম্যাচুরিটি তো আসেনি, আসার কথাও নয়। তাহলে তোমাদের সবারই সুন্দর করে গুছিয়ে যুক্তি দিয়ে বিষয়টাকে তুলে ধরা, সেটা আমাদের সবার কিন্তু মনোমতো নাও হতে পারে, অনেক জায়গাতে হাস্যকর মনে হতে পারে। এই জন্য কিন্তু প্র্যাকটিসটা খুব দরকার। প্র্যাকটিসটা মানে লিখে প্র্যাকটিস করতে পারলে তো খুবই ভালো, না হলে ভাবতে থাকবে। কোনো একটা টপিককে ধরে নেবে, প্রতিবেদন, সংলাপ, এগুলো নিয়ে যত বেশি ভাববে, এগুলোকে নিয়ে যত বেশি চর্চা করবে, তত বেশি নিজের যে মানে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করার ওটা ক্ষমতাটা আরও বাড়বে। বাড়িতে কারোর সঙ্গে আলোচনা করো, কোনো একটা টপিক নিয়ে আলোচনা করো। এটা সংলাপের ক্ষেত্রেই করতে হবে তার কোনো মানে নেই। যখন কথা বলছো বন্ধুদের সঙ্গে, তখন কোনো না কোনো টপিক নিয়ে তো আলোচনা করছেই, তখন সেটা নিয়ে ভাবো। ভেবে সে যে বলছে সেটা তোমার যদি মনোমতো না হয়, তাহলে তুমি যে একটা যুক্তি নিশ্চয়ই সাজিয়েছো, তাহলে সেই যুক্তিটাকে তুমি তুলে ধরো তার যুক্তিটাকে খণ্ডন করে। তো এইভাবে কথা বলাটা শেখো। সময় কিন্তু এখনও পর্যন্ত তোমাদের হাতে যথেষ্ট আছে। তো ফলে বাড়িতেই আলোচনা করো, বাড়িতেই চর্চা করো, যে কোনো টপিক। এখন তো খবরের কাগজ খুললেই হাজার 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 বিষয় উঠেই আসছে। তো যে কোনো একটা টপিক তৈরি করো, ধরে নাও, নিয়ে ভাবো, আচ্ছা এই যে লিখেছে, এটা যে বলেছে, এটা কি ঠিক বললো? যদি ঠিক না বলে থাকে, তাহলে তুমি যেটা ভাবছো সেটা তুমি কী ভাবছো সেটা তুমি বলো বড়দের কাছে। বড়রা শুনুক, বুঝুক, এবারে বড়রাও পাল্টা যুক্তি দেবে। তখন তোমার কি হচ্ছে, তোমার যে কথাগুলো, তোমার যে যুক্তিগুলো আরও ম্যাচিওর হবে। এখানে নির্দিষ্ট করে প্রতিবেদন আর সংলাপ রচনা প্র্যাকটিস করিয়ে কিন্তু তৈরি করা যায় না, চর্চা করিয়ে তৈরি করা যাবে না। এটা ঘরোয়া পরিবেশ থেকে, তোমাদের আশেপাশের পরিবেশ থেকে তোমাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, কিছু যদি তোমরা সাহায্য নিতে চাও, ওই যে বললাম সহায়িকা আছে আর ব্যাকরণ বই আছে, সেখানে কিছু তো নমুনা দেয়াই আছে। সেই সমস্ত নমুনাগুলোকে জাস্ট পড়ে দেখো যা লিখেছে সেটা কি তোমার মনোমতো হচ্ছে যুক্তিগুলো। যদি না হয়ে থাকে, তাহলে সেগুলো কারোর সঙ্গে আলোচনা করো সেগুলো নিয়ে। মুখস্থ বিদ্যা এখানে খুব বেশি চলবে না। হ্যাঁ, এখানে মুখস্থ কোথায় চলবে? ওই যে প্রতিবেদনের ক্ষেত্রে যে তথ্যগুলো মুখস্থ করার দরকার, সেটা দরকার, সেগুলো মুখস্থ লাগবেই। আর পদ্ধতি তো একবার শুনে নিলেই হয়ে যাবে, পদ্ধতি তো আর মুখস্থ করার কোনো ব্যাপারই নেই। প্রতিবেদন ক্ষেত্রে ওপরে একটা হেডলাইন থাকবে, হেডিং থাকবে। সংলাপের ক্ষেত্রেও তাই, ওপরে একটা হেডিং বা হেডলাইন থাকবে। হেডিং একটা থাকবেই। সংলাপের দিকে আগে এগোই। যে কোনো একটা টপিক বলো। সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই নিয়ে কিন্তু প্রতিবেদন একটা, সংলাপ একটা ইম্পর্টেন্ট একটা সংলাপ হতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা তো সবাই এক বাক্যে স্বীকার করবে যে সাম্প্রদায়িক যে সংঘাত, সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক যে বিদ্বেষ আর সাম্প্রদায়িক সম্প্রীতি, কোনটা আমরা গ্রহণ করব? কোনটা আমাদের কাছে গ্রহণযোগ্য? সম্প্রীতিটা গ্রহণযোগ্য। তো তোমাদেরকে খুব বেশি তথ্য দিয়েই যে তোমাদের সামনে প্রশ্নটা রাখবে তা নয়। তোমাকে এইভাবে বলা হলো যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে
ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো, বা সেইটুকুই তো শেষ। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এই কথা যদি বলে, বা দুই বন্ধুর মধ্যেই যদি সংলাপ রচনা করো বলে, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসবে। তার মানে এই নয় আরেকজন যে আছে পাল্টা অন্যদিকে যে আছে সে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ভেঙে সাম্প্রদায়িকতার বিষটাকে উস্কে দেবে, সেটাও নয়। সে কি বলবে, সেও কিন্তু তোমার পক্ষেই চলবে এবং যে পরিস্থিতি হচ্ছে চারদিকে সেই পরিস্থিতিটাকে তুলে ধরবে এবং সেও কিন্তু তোমার পক্ষে যুক্তি দিবে। তবে সে এইরকমভাবে কিছুটা যুক্তিটা টানবে যে যুক্তি তো দেবেই, কিন্তু মাঝে মাঝে যাদের দায়িত্ব সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে বজায় রাখা, তারাই কি করছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে নষ্ট করছে, নিজেদের স্বার্থে নষ্ট করছে, ব্যক্তির স্বার্থে নষ্ট করছে, ক্ষুণ্ণ করছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক সময় মিটিং মিছিলে এগুলো কিন্তু বেফাস মন্তব্য করে মাঝে মাঝে কেউ না কেউ উস্কে দিচ্ছে, এরকমও হয়। যেখানে সাধারণ মানুষ একসাথে মিলেমিশে আছে, বিশেষ করে গ্রাম বাংলাগুলোর কথা ভাবো, শহরেও আছে কিন্তু তুলনামূলকভাবে গ্রাম বাংলার কথা ভাবো, সেখানে পাশাপাশি পাড়া হিন্দু মুসলিম, পাশাপাশি গ্রাম হিন্দু মুসলিম, সুখে দুঃখে বিপদে আপদে কিন্তু একে অপরের পাশে আছে। অথচ মাঝে মাঝে কি করা হয় না, মাঝে মাঝে কিছু স্বার্থান্ধ কিছু সুযোগ সন্ধানী মানুষ তাদের মধ্যে ফাটল ধরিয়ে দেয় এবং সেই ফাটলটা সাম্প্রদায়িকতার ফাটল দিয়ে তাদেরকে সংঘাতে লড়িয়ে দেয়, লিপ্ত করে। এবং খবরের কাগজ খুললে, টিভি চ্যানেল খুললে মাঝে মাঝে কিন্তু এরকম সাম্প্রদায়িক যে সংঘাত, সেই সংঘাতের খবরাখবর চলে আসে। তো শুরুটা এরকম হবে, একটা সংলাপের হেডিং থাকবে, হেডিং এরকমভাবে দিও না যে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এইটুকু না দিয়ে বিষয়টাকে টেনে নিয়ে এসে দাও। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, একটু বড় হোক অসুবিধা নেই, এক লাইনে উপরে লিখতে হবে তার কোনো মানে নেই। লিখলে এক লাইনে যদি টানা লেখো, এই পেজের এধার থেকে ওধারে পুরোটা দেখতে কি মনে হবে না নিচের লাইনগুলোর সঙ্গে মিশে যাবে। এই জন্য তোমরা দুটো লাইনে ভেঙে লেখো, প্যারা চেঞ্জ করে একটু ছেড়ে দিয়ে লেখো যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দুই বন্ধুর মধ্যে, এবার নিচে লাইনে নিয়ে আসো কাল্পনিক সংলাপ। যে বিষয়টা দেওয়া থাকবে সেই বিষয়টা নিয়েই হেডিংটা তৈরি করো, হেডলাইনটা। এবার আমরা যখন কথা বলি, ধরো মানে সবাই বসে রয়েছি, সেক্ষেত্রেও যদি আমরা এই বিষয়টা নিয়ে কথা তুলি, তার আগে তো নিজেদের মধ্যে একটু তো কথা হয় অন্য কোনো ব্যাপার নিয়ে, বা কারোর সঙ্গে দেখা হয়েছে, প্রথমে তো আমরা তার সঙ্গে কথা বলি, সে কেমন আছে, কি ব্যাপার, কোথায় যাচ্ছে, এটুকু তো বলি। তারপরে তো দাঁড়িয়ে একটা বিষয় প্রসঙ্গক্রমে টেনে নিয়ে আসতেই পারি, শুনেছিস এরকম একটা ব্যাপার ঘটেছে, তারপরেই আমরা সেই কথাটাকে নিয়ে আলোচনায় মেতে যাই। নাকি হঠাৎ করে আমাদের কারোর সঙ্গে দেখা হয়েছে, এরকম আমরা বলি এই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে জানিস, এরকমভাবে হুট করে কি আমরা সবসময় বলে দিই? তো একটু ভালো মন্দ খোঁজ খবর নিই না, কী ব্যাপার, কেমন আছিস? এই তো ভালো আছি। তুই কোথায় যাচ্ছিস? না অনেক দিন দেখা হয়নি, দাঁড়া দাঁড়া কি চলে যাচ্ছিস, একটু দুটো কথা বলি। তাই দু চার লাইন তো এগোবে, তারপরেই তো শুনেছিস এরকম একটা ব্যাপার ঘটেছে, তারপরে তো এগোবে, তাই না? তাহলে আমাদের শুরুতে একটু দু এক লাইন, খুব বেশি না কিন্তু, দু এক লাইন মানে দু চার লাইন, ও ম্যাক্সিমাম দু চার লাইনে একটু হাই হ্যালো করতে হবে, বুঝতে পারছো? হুট করে শুরু করলে ভালো লাগবে না শুনতে, দু চার লাইন। আবার অনেকে কি করে, বিষয়টাকে তুলে ধরতে গিয়ে যুক্তি খুঁজে না পায় না বলে এত বেশি প্রথমেই হাই হ্যালো দিয়ে শুরু করতে থাকে, 8 লাইন 10 লাইন হয়েই যাচ্ছে, তারপরে
দু চার লাইন মাঝখানে ঢুকিয়ে দিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমার মতামত, তোর কি মতামত আছে? না না, এরকমভাবে আমাদের গ্রামে তো খুব গণ্ডগোল হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গেছিলো, আমাদের অনেক কিছু হয়েছে বা এরকম খবর পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আজকের এই মোট পর্যন্ত, আজকের বুঝলি আমার কোনো সময় নেই, তাড়া আছে, আজকে টাটা বাই বাই, পরে আবার একদিন কথা হবে। বাস, শেষ হয়ে গেল সংলাপ। তো সংলাপের মধ্যে কি থাকলো? যথেষ্ট যুক্তিসঙ্গত করে বিষয়টাকে ফুটিয়ে তোলা গেল কি? না স্যার। এটা কিন্তু অনেকে করে, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। 2 লাইন 3 লাইনের বেশি আর টানার দরকার নেই। হাই হ্যালো পরে করবে, বাড়িতে করবে। বিষয়টা এখন পরীক্ষার খাতায় তুলে ধরতে হবে যুক্তিসঙ্গত করে। প্রায় যত বেশি নিজেকে প্রকাশ করতে পারো সেই জায়গাটা মাঝখানে অনেক বেশি বিস্তৃত হবে। এখানে একটা বইতে দেওয়া আছে, আমি পড়ছি, শোনো, যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সংলাপ কি নিয়ে? ওই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে। প্রিয়তোষ এখানে ছাত্রের নাম, আর লোকনাথ বাবু মাস্টারমশাইয়ের নাম। প্রিয়তোষ হঠাৎ করেই শুরু করছে, আপনার কাছে বিশেষ প্রয়োজনে এসেছি স্যার। ঠিক আছে, বোঝাই যাচ্ছে যে স্কুলে হয়তো টিচার্স রুমে, স্টাফ রুমে, তাহলে ছাত্রছাত্রীরা যখন আসবে তখন তো সেখানে এসে মাস্টারমশাই কেমন আছেন, কী ব্যাপার, এত গাল গল্প শুরু করবেই না। তো সেখানে একটা প্রয়োজনে এসেছে, দরকারে এসেছে, এইভাবেই শুরু হবে। কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হলে একটু তো গাল গল্প দিয়ে 2-4 লাইন দিয়ে শুরু হবেই। আর বাড়িতে বাবা মেয়ের মধ্যে বা বাবা ছেলের মধ্যে বা মা মেয়ের মধ্যে, মা ছেলের মধ্যে, সেখানেও কিন্তু খুব বেশি যে হাই হ্যালো দিয়ে শুরু হবে সেটাও নয়। 2-1 লাইনের পরেই কিন্তু টপিকে যেতে হবে। প্রিয়তোষ বাবু বলছে আপনার কাছে, প্রিয়তোষ ছাত্র বলছে আপনার কাছে বিশেষ প্রয়োজনে এসেছি স্যার। লোকনাথ বাবু বলছে বলো। প্রিয়তোষ বলছে আমাদের পল্লীতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এক জনসভার আয়োজন করা হয়েছে। দেখো ওর মতো করে বলছে, আমি কিন্তু অন্যভাবে ব্যাপারটাকে তুলে ধরতে চেয়েছিলাম। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এক জনসভার আয়োজন করা হয়েছে, ভালো কথা। ওই রকম একটা আয়োজন, সেই আয়োজনের কথা তুলে ধরছে, তারপরে কিন্তু টপিকে আসবে, আসল জায়গাটাতে ঢুকবে। সেখানে আমাকে কিছু বলতে হবে। লোকনাথবাবু বলছে আনন্দের খবর। প্রিয়তোষ আনন্দের খবর। প্রিয়তোষ বলছে এ ব্যাপারে আমার জ্ঞান বুদ্ধির দৌড় কতদূর আপনি তো জানেন, আপনার কাছে তো অজানা নেই, তাই বুঝেছি। এ ব্যাপারে কিছু আলোচনা করতে চাইছো তো, ভালো। আমরা এখন যে পরিস্থিতির মুখোমুখি এসে পড়েছি তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা খুবই জরুরি। অক্ষুণ্ণ রাখা, বজায় রাখা, অটুট রাখা। প্রিয়তোষ বলছে সে কথা মাথায় রেখেই তো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষে মিটিং, মিছিল, রাখি বন্ধন ইত্যাদি নানা অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রামে গ্রামে, শহরে, নগরে, দেশে, নানা স্থানে, নানা প্রান্তে। লোকনাথবাবু বলছে মাস্টারমশাই সঠিক বলেছ, সঠিক চেষ্টা। কারণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও পরমত সহিষ্ণুতার, পরমত মানে অন্যের যে মতামত সেটাকে ধৈর্য ধরে শুনতে হবে, পরমত সহিষ্ণুতার শক্ত সুতোয় গাঁথতে না পারলে আমাদের মতো বহু জাতি ও বহু সম্প্রদায়ভুক্ত মানুষদের নিয়ে যে দেশ, তার পরিত্রাণ কোথায়? ভবতোষ প্রিয়তোষ বলছে ধর্ম, বর্ণ আর সাম্প্রদায়িকতার বা সম্প্রদায় ভিত্তিক ভেদ বুদ্ধি আর সংঘাতে নামই তো সাম্প্রদায়িকতা। লোকনাথবাবু বলছে ঠিক বলেছ, সাম্প্রদায়িকতা বলতে এ কথাই বোঝায়। তবু সাম্প্রদায়িকতার আগুন জ্বলে কেন জানো? প্রিয়তোষ বলবো স্যার, ভুল হলে শুধরে দেবেন। একদল স্বার্থান্বেষী ভেদ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের স্বার্থ গোছানোর বদলে, স্বার্থ গোছানোর বদ মতলবে সাম্প্রদায়িকতার আগুনকে উস্কে দেয়। লোকনাথবাবু বলছে সেজন্য সাম্প্রদায়িক সম্প্রীতির সপক্ষে মিটিং ও মিছিল করা দরকার। তোমাদের প্রয়াস শুভ, তোমাদের যে চেষ্টা শুভ। এই পর্যন্ত বলেই বন্ধ করে দেওয়া আছে। তো ওতে মনে হলো কি যে একটা
সংলাপ যেন একটু হঠাৎ করেই শুরু হলো, আবার শেষটাও গিয়ে একদম হঠাৎ করেই হলো। তাহলে একটু 2-1 লাইন আগে থেকেই শুরু করো, আর শেষটাতে আর 2-1 লাইন যোগ করো, আর মাঝখানে আমার মনে হয় আরও একটু বিষয় আসা উচিত, যে সাম্প্রদায়িকতাটা কী আর সাম্প্রদায়িক সম্প্রীতিটা কী, সেটা ছাত্র যদি জেনে থাকে ছাত্র নিজেই স্যারের কাছে বলুক, আর যদি কোথাও একটু মনে হয় যথেষ্ট যুক্তিসঙ্গত হচ্ছে না, তাহলে মাস্টারমশাই তার কথা দিয়ে, তার বক্তব্য দিয়ে আরও একটু ব্যাখ্যা করে দিক, তাহলে কথাটা বাড়বে। এখানে কিন্তু দুজনেই সাম্প্রদায়িকতার বিপক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। তার মানে সবাইকে যে বিপক্ষেই যুক্তি দিতে হবে বা একজনকে বিপক্ষে দিতেই হবে, যুক্তি দাঁড় করাতে হবে, তার কোনো মানে নেই। দুজনের সহমত হতেই পারে, সংলাপটা দুজনের সহমত হতেই পারে। বিতর্কের ক্ষেত্রে কি হয়? বিতর্কের ক্ষেত্রে একজন পক্ষে বলবে আর একজন বিপক্ষে বলবে, সাধারণত তাই হয়। কিন্তু সংলাপের ক্ষেত্রে পক্ষে বলতে পারে, আরেকজন বিপক্ষে বলতে পারে, দুজনেই পক্ষে বলতে পারে, আবার দুজনেই এমন একটা টপিক দিয়ে দেওয়া হলো তার বিপক্ষে গিয়েই দাঁড় করাতে পারে। যে সাম্প্রদায়িকতাটাকে তুমি কিভাবে দেখছো, কি চোখে দেখছো? তাহলে যে দুজন বন্ধু থাকবে বা যে দুইজন তাদের কাল্পনিক সংলাপ বলবে, তারা সাম্প্রদায়িকতার পক্ষে বলবে কখনো? কেউ নয়, পক্ষে না। তাহলে দুজনই তো বিরুদ্ধে চলে গেল। কিন্তু যেটা সমাজের পক্ষে, যেটা সবার জন্য ভালো, মঙ্গলের, উপকারের, তার পক্ষ তো তোমাকে শেষ পর্যন্ত নিতেই হবে। এখানে তো ব্যক্তিগত মতামত জানতে চাইছে না। ব্যক্তিগত মতামত মানে এই নয় যে তোমার ভেতরে এরকম কিছু খারাপ ব্যাপার আছে, তোমার মনের মধ্যে হয়তো এরকম একটা ইচ্ছে পোষণ করা রয়েছে, সেটাকেই তুমি কখনো তুলে ধরতে পারো না, কারণ সেটা সমাজের পক্ষে, সেটা বৃহত্তর মানুষের জাতির পক্ষে কিন্তু সেটা অবশ্যই ক্ষতিকর। এখানে আরেকটা সংলাপ দেওয়া আছে যে শহর ও গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে একজন শহরবাসী ও একজন গ্রামবাসীর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। তো তোমাকে কিন্তু বলে দেয়নি তুমি কোন দিকে যাবে, তুমি শহরের পক্ষে যাবে না গ্রামের পক্ষে যাবে, সমস্যা নিয়ে আলোচনা করতে বলছে। তাহলে সমস্যাটা কি শুধু গ্রামের আছে, শহরের নেই? আছে। আবার শুধু শহরের আছে গ্রামের নেই তা নয়, তার মানে দুই দিকের সমস্যাকে তুলে ধরতে হবে। একজন শহরবাসী সে তার শহরের সমস্যা তুলে ধরবে, একজন গ্রামবাসী সে তার গ্রামের সমস্যা তুলে ধরবে। সমস্যাটাকে তুলে ধরতে বলা হয়েছে। এবারে কার সমস্যা বেশি কার সমস্যা কম সেটা তো পরের ব্যাপার, কিন্তু সমস্যাকে তুলে ধরে শেষ পর্যন্ত গিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জায়গাই নেই। এখানে সেই সিদ্ধান্তে পৌঁছানোর জায়গাই নেই। যে যেখানে আছে সেখানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এবারে কে কোথায় থাকবে, গ্রামে থাকবে না শহরে থাকবে, তার নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু সমস্যাটাকে তুলে ধরতে বলা হয়েছে সংলাপের মাধ্যমে। লেখা হয়েছে এইরকমভাবে যে একজন শহরবাসী ও একজন গ্রামবাসীর মধ্যে শহর ও গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে কাল্পনিক সংলাপ। এটা হেডিং হবে, হেডলাইন। বিজন আর নগেন দুইজন বলছে। বিজন বলছে, গায়ে ফেরার জন্য অস্থির হয়ে উঠেছ নগেন। গায়ে না আছে ভালো রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, শহরের মতো বিজলি আলো, বাস করো কি করে তুমি গ্রামে ফেরার জন্য অতিষ্ঠ হয়ে উঠেছ, অস্থির হয়ে উঠেছ? নগেন বলছে, যার যা বাসভূমি তার কাছে তা স্বর্গভূমি। তাই ভাই, যেখানে যে বাস করে সেটাই তার কাছে স্বর্গভূমি। তাই আমি গ্রামে বাস করি, আমার কাছে গ্রামই হচ্ছে স্বর্গভূমি। বোঝা যাচ্ছে শহরের বন্ধু গ্রামের বন্ধু। হয়তো গ্রামের বন্ধু শহরে এসেছে, 2-1 দিন হয়তো গ্রামের বন্ধুর কাছে থেকেছে বাড়িতে, কিন্তু বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছে। বিজন বলছে, সে কথা যদি বলো তাহলে গাঁয়ের নিয়ে আরও অনেক কিছু বলার আছে আমার। গাঁ মানে তো ঝোপ জঙ্গলের রাজ্য, বলো। সাপ খোপ, ভূতের আড্ডা, রাতে শিয়ালের ডাক, পিলে চমকায়, ঝিঝি পোকার ডাকে ঘুম আসে না। নগেন বলছে, অস্বীকার করছি না, হ্যাঁ এগুলো গ্রামে আছে, অস্বীকার করছি না, অনেক সমস্যাই গ্রামে আছে। এমনও গ্রামের মানুষ অনেকে এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে রয়েছে। গ্রামে না আছে ভালো স্কুল, না আছে ভালো কলেজ, সমস্যার কথাগুলো তুলে ধরছে। বিজন বলছে, নগেন স্বাস্থ্যের কথাটা এই প্রসঙ্গে নিশ্চয়ই উল্লেখ করতে হয়। স্বাস্থ্যের কথাটা একবার ভাবো।
অনেক জায়গাতে বেহাল হয়ে রয়েছে। বিজন বলছে কথাটা তোমার মিথ্যে নয়, স্বীকার করছি আমাদের এই পাষাণপুরীতে প্রকৃতি নির্বাসিত। এখানে আমরা মানুষ কীট হয়ে মানে কীটের মতো গাদাগাদি করে না মরে বেঁচে আছি, কীট পোকার মতো। নগর বলছে হ্যাঁ, গ্রামে হাজারো সমস্যা আছে, তবু আছে প্রাণের স্পর্শ। গ্রামের মানুষ যেমন বিবাদ করে তেমনি সুবাদও করে, ভালো কাজও করে, আবার বিপদে আপদে একে অপরের পাশে এসে দাঁড়ায়। বিজন বলছে শহরে আছে সুখ স্বাচ্ছন্দ্য, আর্থিক সচ্ছলতা, শিক্ষা দীক্ষার সুযোগ সুবিধা, কিন্তু গায়ের মানুষের মতো সেই সারল্য, আন্তরিকতা, মমত্ববোধ নেই। তাহলে বিজন আর নগেন কে গ্রামের আর কে শহরের? বিজন হচ্ছে শহরের, নগেন হচ্ছে গ্রামের। তো বিজন তার শহরের যুক্তি দিচ্ছে, আর্থিক স্বাচ্ছন্দ্য আছে, সুখ স্বাচ্ছন্দ্য আছে, সচ্ছলতা আছে, শিক্ষা দীক্ষার সুযোগ সুবিধা আছে, গায়ের মানুষের মতো, কিন্তু গায়ের মানুষের মধ্যে সারল্য আছে, এটাও কিন্তু স্বীকার করছে, সারল্য আছে, আন্তরিকতা আছে, মমত্ব আছে। নগর বলছে এখানেই থাক ভাই, কথায় কথা বাড়লে আজ আর গায়ে ফেরাই হবে না। দেখো এখানে হঠাৎ করে মনে হচ্ছে এই বিষয়টা থামিয়ে দেওয়া হলো, কিন্তু শহর আর গ্রাম নিয়ে সমস্যার কথা আরও এগোতে পারত, কারণ এখানে কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এই যতটুকু পড়লাম মনে হলো কি 150 ওয়ার্ড, কম বেশি 150টি শব্দ হলো, মনে হলো? একদম ছোট, একদম ছোট। তো তার মানে এরকম বইতে কিছু ছোট ছোট প্রতিবেদন রয়েছে, সংলাপ রয়েছে, সেগুলোকে তোমাদের আরও যুক্তি দিয়ে, ওখানে মাল মশলা মানে ওই যুক্তির উপাদানগুলো দিয়ে আরও বাড়াতে হবে, আরও বাড়াতে হবে। একটা গ্রাম নিয়ে, শহর নিয়ে, একটা সাম্প্রদায়িকতা নিয়ে। আচ্ছা, দুই বন্ধুকে নিয়ে দেখি। গ্রীষ্মের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা। দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ। কেউ যদি গ্রামের দিকে পছন্দ করে, কেউ শহর। কলকাতা শহরে তো বেড়াতে যাওয়ার ব্যাপার আছে না। কেউ যদি নদী পছন্দ করে, কেউ সমুদ্র পছন্দ করে, তো কেউ জঙ্গল, কেউ পাহাড় পছন্দ করে, কেউ মরুভূমি। তো এরকমই দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এই যে সামনে গ্রীষ্মের ছুটি আসছে, আমরা গ্রীষ্মের ছুটিতে কোথায় বেড়াতে যাব সেই পরিকল্পনা নিয়ে সংলাপ হচ্ছে। তাহলে যে যেদিকে বেড়াতে যেতে পছন্দ করো, সে তো তার গুণটা গাইবে, কেন ভালো লাগে, কেন পাহাড় ভালো লাগে, পাহাড়ের দিকের বর্ণনা আসবে। কারোর সমুদ্র কেন ভালো লাগে, সে সমুদ্রের দিকে বর্ণনা দেবে। যে যেদিকটা পছন্দ করে সেদিকে পছন্দ। এটা নিয়ে তো বাড়িতেই সংঘাত বাঁধে। এই রকম বিষয় নিয়ে বাড়িতেও কিন্তু দেখবে এমনিতেই কিন্তু প্রায় প্রতি বছর সংলাপ রচনা হয়েই যায়। বেড়াতে যাওয়া নিয়ে হয় না সংলাপ রচনা? হয়েই যায়। বাবা বলছে চলো সমুদ্রের দিকে যাই, মার পছন্দ নয় সমুদ্র, মা বলছে না পাহাড়ের দিকে যাব। আবার মাঝখানে ছেলে বা মেয়ে বলছে না চলো আমরা একটু রাজস্থানের দিকে যাই, ঐতিহাসিক স্থানও দেখা হবে, মরুভূমি টুমিও দেখা হবে, কি সুন্দর। কেউ বলছে না চলো দিল্লি আগ্রা এই সাইডটার দিকে যাই, উত্তর ভারত, কেউ না দক্ষিণ ভারত। এ নিয়ে কিন্তু সংলাপ হয়েই যায়। দেখো একটু ভেবে দেখো, কারো বাড়িতে বছরে একবার দুবার করে যায়, কারো বাড়িতে 2-4 বছর অন্তর যায়, তো যায় তো, কিন্তু যাওয়ার আগে কিন্তু এরকম তর্ক বিতর্ক শুরু হয়েই যায়। আর সেই তর্ক বিতর্কের বিষয়গুলোকে যদি জুড়ে দাও তাহলে একটা সংলাপ রচনা হয়েই যাবে। তারপরে সংলাপ রচনা আমরা পারি, লিখে আমরা করিনি এর আগে, কিন্তু তর্ক বিতর্ক আমাদের হয়েই গেছে, সংলাপের অনেক বিষয় নিয়ে হয়ে গেছে। হয়েছে কি না? শুধু বেড়াতে যাওয়া নিয়ে না, আরও নানা ব্যাপার নিয়ে তো হয়। কোনো একটা সমস্যা নিয়ে ভাবো, কোনো একটা সমস্যা হঠাৎ করে ক্রিয়েট হয়েছে, এবারে সেই সমস্যা সমাধান কি করে হবে, সমস্যাটা কি ছিল, কি করে সমস্যাটা আরও বাড়লো, কেন বাড়লো, কী বৃত্তান্ত, এখন কীভাবে এই সমস্যার সমাধান করা যাবে। হ্যাঁ, আমরা কিন্তু বসে আলাপ আলোচনা করি, বাড়ির লোকেরাই তো মাথাটা খাটাই, কথা বলি, এ বলছে ও বলছে, যখন দুজনের মধ্যে অনেক সময় হয়, আবার অনেক সময় ছেলেরা বা মেয়েরা সেই মাথা গলিয়ে দেয়, কী ব্যাপার, কী বৃত্তান্ত, বাবা আমার ডেকে নেয়, এইরকম একটা ব্যাপার হয়েছে, এই প্রবলেম থেকে কীভাবে আমরা বেরোবো, তার মতামত জানতে চায়। তো তখনই তো আমরা শুনি বলি, সংলাপ রচনা হয়েই গেল। সংলাপ রচনা পারবে, সবাই পারবে, এইটুকু আইডিয়া আমাদের আছে, এই অভিজ্ঞতা আমরা বাড়ি থেকে পেয়ে গেছি।
বন্ধুবান্ধবদের সঙ্গে যখন গল্প করি, আড্ডা দিই, তখনও কিন্তু আমরা সংলাপের ওই বিষয় নিয়েই আলোচনা করি। সংলাপের মতো এগোতেই থাকে, স্কুলেও এগোতে থাকে। যখন অফ পিরিয়ড, লেজার পিরিয়ড থাকে, তখন বসে বসে কিন্তু কত ধরনের প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে যে দীর্ঘক্ষণ কথা, আর বিশেষ করে মেয়েরা সংলাপের পর সংলাপ, সংলাপের পর সংলাপ, মানে লম্বা হতে 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 সন্ধে হয়ে যাবে, তাও শেষই হয় না। তাই আমি বলবো, মেয়েদেরকে তো বলবোই, তোমরা প্রতিবেদন লিখো না, তোমরা সংলাপ লেখো। মানে শুরু করলে শেষ হবে না, তোমাদের যুক্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। হ্যাঁ, কী বলছিলাম? দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়া নিয়ে। সুভাষ আর তাপস, দুই বন্ধু। সুভাষ বলছে, আর তাহলে টপিকের হেডিংটা কী হবে? গ্রীষ্মের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিয়ে দুই বন্ধু। হ্যাঁ, ওই কথাটা যোগ করে দেবে। গ্রীষ্মের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, কাল্পনিক কথাটা যোগ করে দেবে। সুভাষ বলছে, মন চাইছে ছুটিতে কোথাও ঘুরে আসি। তাপস, হঠাৎ করে শুরু হলো, আরও দু এক লাইন বলতেই পারিস। কে রে তাপস, চুপচাপ বসে আছিস? না কিছু না, এমনি। কেন, কি মন খারাপ নাকি? না এমনই, তেমন কিছু না। শোন, একটা কথা বলি, মন খারাপটাও সব ভালো হয়ে যাবে। আরে সামনে গ্রীষ্মের ছুটি আসছে না আমাদের, চল না বন্ধুরা মিলে সবাই বেরিয়ে আসি কোথাও। এই যে একটা, মানে এখানে কি মনে হচ্ছে না একটা সুন্দর করে একটা শুরু হলো? কি আমি যেটা বললাম, দু এক লাইনে আমি যেটা যোগ করলাম, খুব বেশি কি যোগ করলাম? শুনতে কি বোর হলে তোমরা? বোরিং লাগলো কি? এরকম তো হয়, বন্ধুদের মধ্যে এত গল্প হচ্ছে, কেউ হয়তো মন খারাপ করে বসে রয়েছে, হঠাৎ করে আমরা এরকম বলবো, হ্যাঁ মন চাইছে ছুটিতে ঘুরে আসতে কোথাও। তাপস, এই কেমন মনে হলো না? মনে হলো হঠাৎ করে শুরু হয়ে গেল। তো তার আগে দু এক লাইন যোগ করো, ভালো লাগবে। আবার ওই দু এক লাইন ওগুলোকে যেন আবার না বাড়াও, ওগুলো বাড়িও না, বেশি বাড়ালে কিন্তু রিয়েল লাইফের মতন করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। যে না, একদম বসে রয়েছি, বন্ধুদের সঙ্গে গল্প করছি, তাহলে গল্প করার আগে শুরুতে আমরা কিভাবে শুরুটা করি, দু এক লাইন বলে তারপরে টপিকে আসবে, তাহলে মনে হবে একদম পুরো রিয়াল মনে হবে। তাপস বলছে, ভালো প্রস্তাব সুভাষ, চল আমাদের সঙ্গে, আমার মামার বাড়ি ঘুরে আসবি। তো সে মামার বাড়ি দিয়ে বলছে, তা আমরা তো গ্রীষ্মের ছুটিতে কয়েকজন বন্ধু মিলেও প্ল্যান করতে পারি, যদিও বাবা মা ছাড়বে কিনা সন্দেহ আছে, সচরাচর ছাড়ে না। তবে অনেকে ওই যে ক্যাম্পে যায় না, ওই যে গ্রীষ্মের ছুটিতে অনেক ক্যাম্প হয়, পাহাড়ে টাহাড়ে হয়তো ট্রেকিংয়ে নিয়ে যায়, ট্রেকিংয়ে সামার ক্যাম্প হয়, কিন্তু যায় 2 দিন 3 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য। তারপরে তোমার ওই যে কী বলে, স্কুল টুল থেকে এক্সিবিশনের অনেক জায়গাতে নিয়ে যায়। তারপরে হচ্ছে তোমার ওই এক্সকারশনে নিয়ে যায় কিন্তু। তবে সবার বাড়ি থেকে না ছাড়লেও অনেকের বাড়ি থেকে ছাড়ে। তো তখন সেই জায়গাটাতে যে তুমি যেমন বেড়াতে যাচ্ছ, এক্সকারশনে যাচ্ছ, ওই এডুকেশনাল কোনো পারপাসে যাচ্ছ, হ্যাঁ, তখন হচ্ছে তোমার ওটাও সলভ হচ্ছে, আবার বেড়ানোটা হচ্ছে, মানে দুটো কাজ একসঙ্গেই হচ্ছে। তো ও বলছে আমার মামার বাড়ি থেকে ঘুরে আসবি চল। তাহলে এরকম কি আমাদের হয় না যে ধরো বন্ধুর দেশের বাড়ি, শহরের বন্ধু শহরে এখন আছে, তার ধরো দেশের বাড়ি গ্রামে, অনেক সময় তার বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান, তার সে যাচ্ছে গ্রামে, অনেক সময় হয় না একদম প্রিয় বন্ধু 2-1 দিনের জন্য তার সঙ্গে তার বাড়ি থেকে ঘুরে আসতে চলে গেলাম, এরকম তো আমাদের কখনো কখনো হয়েছে। যদিও বাবা মা সবসময় ছাড়তে চায় না, একটা কেমন যেন সবসময় একটা দুশ্চিন্তা কাজ করে তোমাদেরকে নিয়ে। কি মনের কথা বললাম না? হ্যাঁ স্যার। সবসময় ছোট্টটি ভাবে, সবসময় ভাবে ছোট্টটি, এখনও পর্যন্ত ছোট আছে, না পারবে না আমার ছেলে, না পারবে না আমার মেয়ে, কোথায় যাবে, কী হবে, হারিয়ে যাবে বাবা, কি ঘটে যাবে, না বাবা যাবো না, যেতে দেবো না, আমি যখন যাব সাথে করে নিয়ে যাব, বা যাচ্ছিস আমি সঙ্গে যাব। তো বড় হবে কবে? ছেলেমেয়েদেরকে না ছাড়লে বড় হবে কবে? তাহলে চল মামার বাড়ি থেকে ঘুরে আসবি। সুভাষ বলছে, তোর মামার বাড়ি? তাপস, হ্যাঁ, সংকোচ কিসের, আর আমার মামা বাড়ি হলে তো কী হয়েছে,
তোর বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে বলে আমি রাজি করিয়ে নিয়ে যাবো, হ্যাঁ। আর আমার মা শুনলে তো আনন্দে আটখানা। সুভাষ বলছে, কিন্তু অতগুলো দিন। তাপস বলছে, তাহলে ব্যাপারটা তোর কাছে পরিষ্কার করে দিই, শোন। রূপনারায়ণের তীরে ছোট্ট একটা গ্রাম কুমারগঞ্জ, ওই গঞ্জই বটে। নদীর খেয়াঘাট আছে, দোকানদারি আছে, সপ্তাহে 2 দিন ছোট ছোট হাটও বসে। আবার গ্রামে পুকুর, ডোবা, ক্ষেত, ফসল, গাছগাছালি, ঘরবাড়ি যেমন থাকে তেমনি সব কিছুই আছে। পুরো একবারে গ্রামীণ শোভা, দেখবি খুব ভালো লাগবে। সুভাষ বলছে, আমরা শহরের মানুষ গ্রামের কথা শুনলেই যেন মন নেচে ওঠে। তার মানে এখানে গ্রামের পক্ষটা দিচ্ছে আরেক বন্ধু। তাপস বলছে, থাকবো একেবারে হাত পা ছড়িয়ে দেদার স্বাধীনভাবে। দাদু মারা যাওয়ার আগে বিশাল দোতলা পাকা বাড়ি করে গেছেন। বাড়িতে থাকেন ছোটো মামা, দিদা আর একটা কাজের মেয়ে, একেবারে নিরিবিলি। সুভাষ বলছে, নিরিবিলিতে হাঁপিয়ে উঠবো না তো? তাপস বলছে, আরে না, দোতলার বারান্দা থেকে রূপনারায়ণ যেন হাতের মুঠোয়। পাল তোলা নৌকো, জোয়ার ভাটা, খেয়া নৌকো এপার ওপারে, লোক নিয়ে আনাগোনা। হাটের দিনে গঞ্জে কত নৌকার জটলা, কত মানুষজনের ভিড়। তাছাড়া আছে আমাদের অবসরের জন্য দাদুর বইয়ের ভাণ্ডার। সুভাষ বলছে, মাসিমাকে বলে রাখ, অবশ্যই যাব। আবার দেখ, হট করে যেন শেষ হয়ে গেল, হট করে যেন রাজি হয়ে গেল না। হ্যাঁ স্যার। ও তার মতামতটাকে আরেকটু বাড়াক। একজনই শুধু গ্রাম সুন্দর, গ্রামের শোভা সে বলেই গেছে, আর একজন হুট করেই যেন রাজি হয়ে গেছে। এটা ঠিক ভালো লাগছে না। এই যে ভালো লাগার ব্যাপারটা নিয়েও ভাবতে হবে। যে পড়বে সে এটা পড়ার পরে সে কতটা আনন্দ পাবে, তার কতটা পরিতৃপ্তি আসবে, সন্তুষ্টি আসবে, স্যাটিসফ্যাকশনটা একটা বড় কথা। তবে কি কিন্তু মার্কসটা, নাম্বারটা কিন্তু উঠবে। তো এটা কী নিয়ে হলো? বেড়ানো নিয়ে 2 বন্ধুর মধ্যে, গ্রামের আর শহরের মানুষকে নিয়ে হলো, ছাত্র এবং শিক্ষককে নিয়ে হলো। ছাত্রীও হতে পারে, ছাত্রী শিক্ষিকাও হতে পারে। এবারে বাবা মায়ের মধ্যে হতে পারে, বাবা ছেলের মধ্যে হতে পারে, বাবা মেয়ের মধ্যে হতে পারে, মা ছেলের মধ্যে হতে পারে, মা মেয়ের মধ্যে হতে পারে। এছাড়া ওই যে অন্য টপিকে যখন চলে যাচ্ছে, ডাক্তার নার্স, ডাক্তার রোগী, নার্স রোগী। যদিও এই সমস্ত কথোপকথনগুলো কত সুন্দর করে লেখা যাবে সেটাতে আমরা হয়তো ততখানি সাবলীল নই, কিন্তু এই সমস্ত ঘরোয়া বিষয়গুলোতে আমরা অনেক বেশি সাবলীল, কারণ এগুলো দিনরাত আমরা দেখছি, এর ভেতর দিয়েই যাচ্ছি। তো এবারে আসি, মোটামুটি একটা আইডিয়া তো পাওয়া গেল সংলাপ সম্পর্কে। আমি কিন্তু মুখস্থ করে দিতে পারবো না। সংলাপ কিভাবে লিখবে, টিকবে, কিভাবে ভাববে, তাকে নিয়ে উপস্থাপন করবে, আমি তারই একটা আইডিয়া দিলাম। বুঝতে পারছো? এবার আমি প্রতিবেদন নিয়ে আসি। প্রতিবেদন, তো প্রতিবেদন ইংরেজি কী বলছিলে? তোমাদের টেনে আছে, বলো। রিপোর্ট রাইটিং। আচ্ছা, রিপোর্ট রাইটিং। তো তার একটা হেডিং থাকবে, হেডলাইন বলেছিলে, তাই তো? হ্যাঁ, হেডিং একটা থাকবে। এবারে এই যে হেডিংটা কেমন হবে? আমরা খবরের কাগজ তো প্রত্যেকেই পড়ি। আমরা কেউ এখনো পর্যন্ত এইগুলো নিয়ে পড়াশোনা করিনি। তোমাদের মধ্যে কেউ না কেউ হয়তো পরবর্তীতে মাস কমিউনিকেশন নিয়ে পড়বে, সাংবাদিক হবে, সংবাদপত্রের পাতায় লেখালেখি করবে, সাংবাদিকের সাথে সাথে সম্পাদক হতে পারে, আবার নিউজ চ্যানেলগুলো যেগুলো আছে সেখানেও কাজ করতে পারো। কিন্তু তার জন্য একটা সাবজেক্ট আছে যেটা নিয়ে পড়াশোনা করতে হয়। মাস কমিউনিকেশন নিয়ে যারা পড়াশোনা করবে তারা ওই লাইনে যাবে, ওই পথে এগোবে। কিন্তু এখন তোমরা তো এইগুলো নিয়ে পড়াশোনা করছো না। আমিও কি থোড়ি পড়াশোনা করেছি নাকি? হ্যাঁ, না। তো আমি খবরের কাগজ পড়ে আর এই যে বিভিন্ন বই থেকে যেটুকু আইডিয়া পেয়েছি সেখান থেকে আমি তোমাদের বলছি, মোটামুটি একটা নিয়ম, একটা বিধি, একটা নির্দেশিকা আমাদের মানতে হবে যে এর একটা ফর্ম আছে, এর একটা গঠন আছে। তো সেই গঠনটা কী রকম? প্রতিবেদনের ক্ষেত্রে বলছে যে প্রতিবেদনের যে কাঠামোটা হবে, সেই কাঠামো, ফ্রেমটা,
সেটা হচ্ছে 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তার শিরোনাম টাইটেল, তারপরে হচ্ছে সূচনা, তারপরে হচ্ছে বিবরণ, তারপরে সিদ্ধান্তে যাচ্ছি মানে উপসংহারের দিকে। এবারে শিরোনাম বা টাইটেলটা যেটা, সেটা যেন বেশ আকর্ষণীয় হয়। খবরের কাগজে যখন আমরা অনেকগুলো খবর দেখি তখন কি সব খবর আমরা একসাথে পড়া শুরু করি নাকি বলো? খবরের কাগজের পাতা, প্রথম পাতাতে অনেক খবরগুলো থাকে, তো সব খবর আমরা পড়ি কি? কোন খবরটা পড়ি আগে? যেটা বেশি আকর্ষণীয় লাগে। রাইট, যেটা বেশি আকর্ষণীয়। তা আকর্ষণীয়টা বিষয়ের ভেতরে আগে ডুবে যাই, নাকি আগের টাইটেলটা দেখি, শিরোনামটা দেখি, হেডলাইনটা দেখি, হেডিংটা দেখি আগে না? শিরোনামটা দেখি আগে, প্রথম পাতায় চোখ বুলাই, দেখি টাইটেলগুলো দেখছি, নাম হেডিংগুলো দেখছি, তারপরে হেডিংয়ের দেখতে একটা হেডিংয়ে তো চোখ আটকে গেল, ইন্টারেস্টিং, খবরটা দেখতে হবে। তারপরে কি দেখি, এটা কোথাকার খবর, এটা কোথাকার খবর, কোন জায়গায়, তারপরে মানে ওটা চোখে আসবেই। খবরটা যখন পড়া শুরু করব, শিরোনামের পরপরই কিন্তু একটা সাবটাইটেল থাকে, থাকে না? বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা বা খবর যেখান থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে খবর কালেক্ট করা হয়েছে, সেই নামটা থাকে। তারপরে থাকে কি, জায়গাটার নাম, ধরো শিলিগুড়ি, ধরো কলকাতা, বা যে জায়গা থেকে খবরটা প্রকাশ, মানে যে জায়গায় খবরটা প্রকাশ না, যে জায়গায় ঘটনাটা ঘটেছে তার নামটা থাকে। তারপরে কি থাকে, তারপরে তারিখটা থাকে, তারপরে আবার সালটাও থাকতে পারে, নাহলে সালটা আমরা আমাদের লেখার সময় দিয়ে দেব। তাহলে টাইটেল, সাবটাইটেল এই দুটো থাকবেই, কিন্তু এই দুটোর উপরে একটা নাম্বার থাকে। টাইটেলটা যেন একটু বড় বড় হরফ করে লেখা হয়। আমার লেখার আকৃতি যতটা, সেই মতো যদি আমি লিখতে থাকি তাহলে টাইটেলটা তো মিশে যাবে রে বাবা। তাহলে টাইটেলটাকে তো বড় বড় করে লিখবো, একটু ডিপ করে লিখবো, লিখে একটা আন্ডারলাইন করে দেবো চোখে যাতে পড়ে। তারপরে সাবটাইটেলটাও তার থেকে একটু ছোট লিখবো, কিন্তু সাধারণত আমরা যে অক্ষরে লিখি, যত বড় অক্ষরে লিখি তার থেকে একটু বড় অক্ষরে লিখবো, যাতে সাবটাইটেলটাও চোখে পড়ে। তারপরে কোলন দেব, কোলন দিয়ে শুরু করব যে সূচনা। সূচনা বলতে কি, পয়েন্ট করব না কিন্তু, খবরের কাগজে এরকম পয়েন্ট করা থাকে সূচনা বলে থাকে। হ্যাঁ হ্যাঁ, নিচে মানে পাশে লিখবে, পাশে। খবরের কাগজ দেখলেই বুঝতে পারবে, থাকে না পাশে, শুরুটা এরকম, ওপরে মাঝখানে থাকলে, ধরো এই যদি আমার, এই যে দেখো এখানে ভালো দেয়া নেই, হ্যাঁ দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে কিনা দেখো, এই দেখো, এই যে এই যদি টাইটেল হয়, এই যে মাঝখানে টাইটেল, তোমাদের যে কোনো বইতেই আছে, এই যদি টাইটেল হয়, দেখো স্টার্টিংটা করেছে কি, এই যে বিশেষ সংবাদদাতা, বুঝতে পারছো? হ্যাঁ, নাহলে একটা খবরের কাগজ সামনে নিয়ে বসো না, তাহলেই তো হবে। এই যে আমি খবরের কাগজ পেয়ে গেছি, এই যে খবরের কাগজ পেয়ে গেছি। খবরগুলো রাজনৈতিক বিতর্কিত। মাইক বন্ধ করতো। তোদের হাতের কাছে খবরের কাগজ নাই? আছে? এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই যে অনেক বড় বড় করে লেখা আছে, চাষির ভালো চাই বলেই রাগ,
হচ্ছে মোদিজি। তারপরে এটা টাইটেল বড় বড় করে, এটাই আগে চোখে পড়ে। তারপর কি লেখা আছে, এই যে ওপরে দেখো এরকম লেখা আছে নিজস্ব সংবাদদাতা, হয়তো দেখতে পাবে না, এই দেখো নিজস্ব সংবাদদাতা, এই যে মাঝখানে লেখা আছে। আমরা অনেক খবরের স্টার্টিংয়ে এখানে লেখাটা দেখব, এখানে নিজস্ব সংবাদদাতা লেখা আছে। তারপরে আছে নয়াদিল্লি, তারপরে আছে 11ই অক্টোবর আছে। হ্যাঁ, না যদি দেখতে পেয়ে থাকো তাহলে বাড়িতে খবরের কাগজটা বের করে দেখবে। ওপরে তাহলে টাইটেল, তারপরে একটা সাবটাইটেল, সেই সাবটাইটেলে আমরা নিজস্ব সংবাদদাতা লিখতে পারি, বিশেষ সংবাদদাতা লিখতে পারি। তারপরে জায়গাটার নাম লিখব যেখানে ঘটনাটা ঘটেছে, তারপরে তারিখটা লিখব, সাল লেখার দরকারই নেই, কারণ আসলে খবরের কাগজ গত রাতে ছাপা হচ্ছে আর আজকের আসছে, তাহলে আমাদের সালটা এখানে উল্লেখ দেখি না। তার কারণ হচ্ছে আমরা জানি যে কোন সালের খবর এটা, সবার উপরে খবরের কাগজে তো সাল থাকেই। হ্যাঁ, যেটা বললাম টাইটেল আর সাবটাইটেল, শিরোনাম আর তার একটা ওই যে উপশিরোনাম আছে। এরপরে কি সূচনা, সূচনা বলে কিন্তু পয়েন্ট হবে না, তবে সূচনাতে কি থাকবে, সূচনাতে আমরা খুব বেশি লিখব না, 4-5 লাইন 6 লাইনের বিষয়টা লিখব যে আসলে কি ঘটনা ঘটেছে। দেখো আমাদের এত বড় বড় খবরগুলো কিন্তু পড়ারও সময় নেই, সবাই কি আমরা পুরো লাইন ধরে ধরে সব খবর পড়ি খবরের কাগজে? তাহলে আমরা আগে টাইটেলটা দেখি, যদি ইন্টারেস্টিং মনে হয় ওই যে ওখানে দেখি যে কোথায় খবরটা, কোথাকার খবরটা। ধরো একটা দুর্ঘটনার খবর, এই এতজন মারা গেছে, এরকম একটা বড় থাকে না যে দুর্ঘটনার কবলে এতজন, তো এটা তো স্বাভাবিকভাবে আমাদের মনটাকে নাড়িয়ে দেয় না। তো এটা দেখার পরেই তো আমরা কি প্রথমে আমাদের মানে মনটা যেন একটা ভয় কেঁপে ওঠে, দুর্ঘটনা, আরে বাবা এত লোক মারা গেছে। তারপরে আমরা একটু মানে কেমন যেন উতলা হই না, এটা কোথাকার ঘটনা, মানে সেখানে আমার পরিজন আমার রক্তের সম্পর্কে কেউ আছে নাকি, মানে ব্যাপারটাই তো অনেক বেশি তৈরি হয় না। তখন আমরা দেখি না যে ঘটনাটা কোথাকার, যখনই দেখি ও শিলিগুড়ি, বাস তখন কি এবারে ভেতরে পড়ার জন্য আরও বেশি ইন্টারেস্ট আমাদের জানতেই হবে। জায়গাটা তাই আমাদের কাছে কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হয়ে যায়। তারিখটা তো এমনি চোখে পড়ে যায়। তো তারপরে কি থাকে, তারপরে কি শুরুতেই একদম ডিটেলে আলোচনা থাকে, শুরুতেই তো একটা অল্প বিষয়টা থাকে যে কি ঘটনা, কোথায় ঘটেছে, কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, এরকম একটা ছোট্ট বিষয় থাকে 4-5 লাইনে দেখবে, এরকম একটা ছোট্ট যেটা সূচনার মতো থাকে। যেটা দেখার পরে যদি কোনো পাঠকের মনে হয় যে এর পরে আর আমার দেখার দরকার নেই, তা আমি অন্য বিষয়ে চলে যাব, অন্য মানে আলোচনায় চলে যাব, অন্য খবরে চলে যাব। আবার অনেকে যদি মনে হয় না এইটুকু পড়ার পরে মনে হলো না আমি এবারে আরও জানতে চাই, ব্যাপারটা কি আর ডিটেলে জানতে চাই, তখন বিবরণে ঢুকে যাবে। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে, প্যারাগ্রাফ প্যারা চেঞ্জ করে তারপরে বিবরণ মানে সবিস্তারে আলোচনা যাবে, এইখানেই সমস্ত বিষয় ঢুকতে থাকবে। তারপরে একদম লাস্টে আরও 4-5 লাইন রাখবে, যেটা উপসংহার হিসেবে, পয়েন্ট কিন্তু করবে না, উপসংহার বা সিদ্ধান্ত হিসেবে যে এই ব্যাপারটা থেকে কি হলো টলো না হলো, এরকম একটা বিষয় কিন্তু চলে আসছে। এরকম আমরা তিনটে প্যারা করে বিষয়টাকে তুলে ধরব। আগে অল্প 4-5 লাইনে সূচনার মতো করে, তারপরে বিবরণ ডিটেলে আলোচনা করব, তারপরে উপসংহার বা সিদ্ধান্তের মতো করে 4-5 লাইন রাখবো। আর উপরে থাকবে টাইটেল, তারপরে থাকবে সাবটাইটেল। সাবটাইটেল এই নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা, এই দুটোর মধ্যে একটা দেবে, নিজের নাম টাম দেবে না, অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। সাধারণত আমরা এইগুলোই দেয়া থাকে বলে দেখি এবং তোমাদেরকে ছাত্রছাত্রীদেরকে বলি। এবারে একটা নিয়ে আলোচনা করি, একটা প্রতিবেদন যেমন বলি প্রথমে, এখানে আছে যে সুস্থ পরিবেশ সুরক্ষার অঙ্গীকার, সুস্থ পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে 5ই জুন সুষ্ঠু পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। বা এরকমও দিতে পারে যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে 5ই জুন পরিবেশ দিবস পালন করা হয়েছে, সেই বিষয়টার উপরে একটা প্রতিবেদন লেখো। তোমাদের বিদ্যালয়ে 5ই জুন সুস্থ পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে একটি কর্মশালা হয়েছে,
তার উপরে একটা প্রতিবেদন লেখো। তোমাদের পাড়ায় হয়েছে, কোনো ক্লাবের উদ্যোগে হয়েছে, কোনো সরকারি উদ্যোগে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, যাই হোক না কেন তার উপরে তোমাকে একটা প্রতিবেদন লিখতে দিয়েছে। খুব বেশি দেবে না কিন্তু তথ্য, এই রকমই এক লাইনে দিয়ে দিল। এইবারে 5ই জুনের কথা যদি না উল্লেখ করে যে বিশ্ব পরিবেশ দিবসে তোমাদের বিদ্যালয়ের উদ্যোগে একটা অনুষ্ঠান করা হয়েছে, তার উপর একটা প্রতিবেদন রচনা করো। তোমাকে দিলই না যে বিশ্ব পরিবেশ দিবসের দিনটা, তারিখটা দিল না। কত তারিখ? 5ই জুন। তাহলে ওটা তো তোমাকে জানতে হবে, ওটা তো তোমাকে জানতেই হবে, এই তারিখটা তো তোমাকে জানতেই হবে। বিশ্ব পরিবেশ দিবসে বলে দিয়েছে, তা তুমি যদি দিনটা আর ডেটটা তারিখটা না জানো, উল্টোপাল্টা লেখো, ভুলভাল লেখো, তাহলে কিন্তু অনেকখানি ভুল থেকে গেল। এই জন্য অনেকের ক্ষেত্রে এই তথ্যগুলো অনেকের ওই সময় হয়তো অনেক জানা নাও থাকতে পারে, এমন কোনো তথ্য থাকলো, সেই জন্য আমি বলবো যে তখন সংলাপে চলে যাবে। সংলাপে গিয়ে যুক্তিসঙ্গতভাবে যত খুশি লেখো, পাল্টা লেখো, লেখো পাল্টা লেখো, বলো পাল্টা বলো, হয়ে যাবে। হ্যাঁ, প্রতিবেদন যদি খুব ভালো করে তৈরি করা থাকে তাহলে লেখো। এখানে কিন্তু পার্ট মার্কিং থাকে, কিন্তু ওই যে টাইটেল, সাবটাইটেল, এগুলোর জন্য একটা নাম্বার, তারপরে বিষয়ের জন্য আলাদা নাম্বার, সাধারণত এরকম ভাগ করা থাকে 2 + 3। টাইটেলটা ঠিক করে লিখলে, সাবটাইটেলটা ঠিক করে লিখলে 2, বাকি বিষয়টার উপরে 3, এভাবে ভাগ করা থাকে। কেউ যদি মনে করে যে আমি টাইটেল আর সাবটাইটেল লিখে চলে এসেছি, আর কিছুই লিখেই নি, যা দয়া করে একটু নাম্বার দিয়ে দেওয়া হয়। তো বিষয়টা এরকম, শিরোনাম লেখা হয়েছে সুস্থ পরিবেশ সুরক্ষার অঙ্গীকার। এখানে সূচনায় পয়েন্ট করে বুঝিয়ে দিয়েছে, কিন্তু পয়েন্ট তোমরা করবে না, একটা জাস্ট নমুনা। প্রথমে দেওয়া আছে বিশেষ সংবাদদাতা বর্ধমান, কমা কমা দেওয়া আছে, কিন্তু বিশেষ সংবাদদাতা কমা বর্ধমান জায়গাটার নাম, কমা 5ই জুন, কমা 2015, কোলন 5ই জুন দিয়ে কোলন দিতে পারো, তারিখের পরে সাল না দিলেও চলবে। লেখা আছে যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এখানকার টাউন হলে আজ এক আলোচনা চক্র আয়োজন করা হয় বা আয়োজিত হয়। আলোচ্য বিষয় ছিল সুস্থ পরিবেশ সুরক্ষা। তাহলে 2 লাইনে বিষয়টা স্টার্টিংটা শেষ করে দিল সূচনার মতো। এবার প্যারা চেঞ্জ করে লিখবে। এখানে বিবরণ বলে পয়েন্ট করা আছে, কিন্তু বিবরণ বলে তোমরা পয়েন্ট করবে না, প্যারা চেঞ্জ করে লিখবে যে দূষণের কুফল ব্যাপারে বক্তাদের হুঁশিয়ারি হলো সর্বংসহা ধরিত্রী আজ সহনশীলতার শেষ প্রান্তে দাঁড়িয়েছে। তার দ্রুত বেড়ে চলা তাপমাত্রা তাকে বড় বেশি অসুস্থ করে তুলেছে। মেরু অঞ্চলে জমে থাকা বরফ বেড়ে ওঠা তাপমাত্রার ফলে পৃথিবীর অপেক্ষাকৃত নিচু ভূভাগ প্লাবিত করবে। কোথাও বা বিস্তীর্ণ অঞ্চল খরায় মানে রোদে পুড়বে, জন্ম নেবে নতুন নতুন মরু অঞ্চল। তপ্ত বসুন্ধরার বুক থেকে মুছে যাবে উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব। সবচেয়ে বিপদের সংকেত হলো বিভিন্ন বিষাক্ত গ্যাসের সংযোজনে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে ছাতার মতো প্রসারিত ওজোন স্তরের ঘনত্ব হ্রাস পাচ্ছে, যার অর্থ অতিবেগুনি রশ্মির আঘাতে পৃথিবীর ধ্বংস ত্বরান্বিত হবে। অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের দৃষ্টি নষ্ট হবে, ত্বকে ক্যান্সার ছড়াবে, রোগ প্রতিরোধের ক্ষমতা কমবে, গাছের শালক সংশ্লেষের শক্তি হ্রাস পাবে, কমবে শস্য ও মাছের উৎপাদন। সুস্থ পরিবেশ রক্ষার জন্য কী কী করণীয় বক্তারা তা স্মরণ করিয়ে দেন। তাহলে তুমি এখানে একজন প্রতিবেদকের ভূমিকা পালন করছো। ধরো তুমি একজন সংবাদপত্রের একজন প্রতিনিধি, এখানে উপস্থিত আছো, যেটা বলছে সেটা এখানে তুলে ধরছো, কি ঘটছে সেটাই তুলে ধরছো। এখানে কিন্তু তোমাকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে, নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নিরপেক্ষতা মানে বুঝতে পারছো? নিরপেক্ষতা বজায় রাখতে হবে তোমাদেরকে। নিরপেক্ষতা মানে যে যাই বলুক তার পক্ষে বিপক্ষে এখানে যুক্তি দেওয়া যাবেই না। তাহলে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে তোমরা প্রত্যেকে তোমাদের নিজস্ব মতামত রাখতে পারবে না। প্রতিবেদনে যিনি প্রতিবেদক, যিনি তুলে ধরছেন, তিনি তার স্বাধীন মতামত এখানে পোষণ করবেন বা তুলে ধরবেন না। এখানে যেটা ঘটছে সেটাকেই তুলে ধরবে। তাহলে এখানে এই যে
সুস্থ পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে যে আলোচনা চক্রটা হচ্ছে এখানকার টাউন হলে সেটাকেই তুলে ধরছে প্রতিবেদক। আর প্যারা চেঞ্জ করে শেষে একটা সিদ্ধান্ত বা উপসংহারের মতো আসতে হবে যে আলোচনার সমাপ্তি পর্বে সভাপতি অঙ্গীকারের শপথ বাক্য উচ্চারণ করান। এ বিশ্বকে প্রাণী জগতের বাসযোগ্য করে যাব আমরা, এ আমাদের আজকের অঙ্গীকার। তাহলে এইরকমভাবে লিখতে হবে। তবে প্রতিবেদন হবে একটু সংক্ষিপ্ত বললে আবার এরকমও নয় যে একদম সংক্ষিপ্ত। এখানে নির্দিষ্ট করা আছে 5 নম্বরের জন্য 150টা শব্দের মধ্যে, কম বেশি 150টা শব্দের মধ্যে, সেরকম যেন হয়, এইভাবে তোমাদের লিখতে হবে। তাহলে আজকের সংলাপ এবং প্রতিবেদন কিভাবে রচনা করবে তার সম্পর্কে একটা ধারণা দিলাম, আর 2-1টা করে আলোচনা করলাম। এরপরে আবার একটা আলোচনাতে আরও কিছু সংলাপ আর প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে, যাতে তোমাদের এই প্রতিবেদন আর সংলাপের উপরে আর কোনো ভীতি না থাকে, ভয়টা কাটিয়ে দেওয়ার জন্য আলোচনা করা হবে। আজকের এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই।